আসসালামু আলাইকুম। আজকে জনগুরুত্বপূর্ণ একটা ভিডিও করব। ক্যাপিটাল মার্কেটের সাথে এটা সরাসরি রিলেশনশিপ নাই, বাট ইনডাইরেক্টলি রিলেশনশিপ আছে। আমি এটাকে জনগুরুত্বপূর্ণ কেন বলছি সেটা আমরা পরে ব্যাখ্যা করব। ভিডিওটা হচ্ছে যে আমাদের দেশে প্রতিযোগিতা কমিশন বলে বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে একটা বড় প্রতিষ্ঠান আছে। এখানে একজন চেয়ারম্যান আছে, 4জন মেম্বার আছে, সব মিলে বোধহয় বেশ গুড নাম্বার অফ এমপ্লয়ি আর দেয়ার। আর তো আজকে দেখলাম কোন ইয়েরে ইউএনএকে ওই কমিশনে ডেপুটি ডাইরেক্টর হিসেবে ট্রান্সফার করেছে। কমিশনের অফিস হচ্ছে স্কাটন গার্ডেনে। আমি জানি না আপনারা কেউ জানেন কিনা, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আইন 2012। আমার অন্তত এই কমিশন সম্বন্ধে খুব একটা ধারণা ছিল না। এসালামের মালিকানা সংশ্লিষ্ট এরা 7টা ব্যাংক দখল করেছে। এটা তো কম্পিটিশন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের আইনে এটা অপরাধ। তো সেই অপরাধটাকে কগনিজেন্স কেন নেওয়া হলো না? তো বাংলাদেশের এটা যদি আমরা আর একটু পিছনে যাই, 2012 সালে যদি কমিশন হয় তাহলে তার আগে কি ছিল? এটা তার আগে এটা পাকিস্তানের সময় ওদের একটা অর্ডিন্যান্স ছিল, ওটার নাম ছিল মেট্রোপলিস রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিস কন্ট্রোল প্রিভেনশন অর্ডিন্যান্স 1970। তো এর অধীনে কিছু কাজকর্ম বোধ হয়েছে, বাট আইএমএফ যখন আমরা রূপকল্প বলবো না কি বলবো 1941 ঘোষণা করেছি ভিশন যেটা, তখন আইএমএফ বলছে যে তোমাদের দেশে তো যেসব ব্যবসা বাণিজ্যের নিয়ম নীতি প্র্যাকটিস আছে এগুলো আন্তর্জাতিক মানের না, এগুলোকে তোমরা আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। তো আইএমএফ এর এই সূত্র ধরে 2012 সালে আমাদের এই আইনটা বাংলাদেশ প্রতিযোগিতা আইন, এটা কম্পিটিশন কমিশনেশনও বলা চলে, এটা করা হয়। তো এটা যে করা হয়েছে, এখানে যেটা বাংলায় বললে আমি যদি পড়ি ওদের এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো ষড়যন্ত্রমূলক যোগসাজক, মনোপলি, অলিগোপলি অবস্থায় জোটবদ্ধতা অথবা কর্তৃত্বময় অবস্থানের অপব্যবহার সংক্রান্ত প্রতিযোগিতা বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ ও নির্মূল। তো এখানে কতগুলো শব্দ বলছে: ষড়যন্ত্রমূলক যোগসাজ, মনোপলি মানে সবকিছু আমি একজনে করব, অলিগোপলি মানে আমরা 2-3 জনে সবকিছু নিয়ন্ত্রণ করব। সবকিছু বলতে উৎপাদন হইতে পারে, বিতরণ হইতে পারে, উভয় হইতে পারে, কন্ট্রাক্ট হইতে পারে, ডিস্ট্রিবিউশন হইতে পারে, ইম্পোর্ট হইতে পারে। এটা অনেক ব্যাপক অর্থে এই যে কম্পিটিশন কমিশনের যে আইন যেটা আছে, আইনের সংজ্ঞায় এগুলো সংজ্ঞায়িত, এগুলো বলা আছে। তো এগুলো যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে আমাদের নাকের ডগায় এই কমিশনের উদ্দেশ্য বিরোধী কর্মকাণ্ড হচ্ছে সরকারের অনুমোদনে। তাহলে প্রশ্ন করা যায়, এই যে সরকারের ট্যাক্সের পয়সা দিয়া বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে প্রতিযোগিতা আইন, প্রতিযোগিতা কমিশন এগুলো রাখার কি আদৌ কোনো যৌক্তিকতা আছে? ওরা কার্টেলের মধ্যে যেমন এখন কেউ কোথাও টেন্ডার হবে, এখন একজন ছাড়া কাউকে টেন্ডার দিতে দিবে না, এটা তো কার্টেলের মধ্যে পড়ে। একজনে কাজ নিছে, কাজ নিয়ে পরে প্রতিযোগী যারা ছিল ওদেরকে বলছে তোরা কেউ কন্টেস্ট করবে না, আমি কাজ নিয়ে তোদেরকে ভাগ করে দিল সাব কন্ট্রাক্টিং। যেটা আমাদের দেশে বড় বড় যেসব প্রজেক্টগুলো হয়েছে সাব কন্ট্রাক্টিং হয়েছে, সাব কন্ট্রাক্টিং হয়েছে। এটাও কিন্তু এই কম্পিটিটিভ কমিশনের অবজেক্টিভ অনুসারে বেআইনি, গ্রহণযোগ্য। আমি চিনি যা আমদানি হবে আমি অর্ধেক আমদানি করব, বাকি কাউকে আমদানি দিতে করতে পারবো না, এটাও কমিশনের দৃষ্টিতে অন্যায়। তারপরে আমি দেখলাম যে আমার কাছে একটা অদ্ভুত লাগলো
যে কেউ যে রিটেল প্রাইস ফিক্স করে দেয়, বলে যে এটাও এক ধরনের অন্যায়। মিলগেটে প্রাইস ফিক্স হবে, রিটেল প্রাইস মার্কেট ডিসাইড করবে। কম্পিটিশনের কমিশনের বলা হলো যে একচ্ছত্র ভাবে কারো কোনো কিছু নিয়ন্ত্রণে আনতে পারবে না। এটাকে এক্সপোলি সরবরাহ চুক্তি, তারপরে পরিবেশন চুক্তি, লেনদেনের অস্বীকার, তারপরে পুনঃ ক্রয় মূল্য, নানান ধরনের অপকর্ম আছে যেগুলোর মাধ্যমে আমাদের দেশে এই উৎপাদনে এবং ইম্পোর্টে বিতরণে জোটবদ্ধ হইয়া পাবলিকের চুষে মারতেছে। তো চুষে মারলে এই কমিশন করতেছেটা কি? এখন এই কথাটা জিজ্ঞাসা করবে কাকে? আমাদের মতো মানে সমাজ সচেতন লোক, অর্থনৈতিক সচেতন লোক। আমি আমার চোখে কোনোদিন কমিশনের কোনো কর্মকাণ্ড চোখে পড়ে না। শুধু আজকেই দেখলাম, আজকের এই অনলাইন পত্রিকা আসতে আছে, ওই একজনকে পানিশমেন্ট ট্রান্সফার হিসাবে হবিগঞ্জ সিলেটে কোথায় তাকে ইউএনএ করে দিয়েছিল, দেওয়ার পরে তারে ওখান থেকে প্রত্যাহার করে কম্পিটিশন কমিশনে এনসি। এই একটা নিউজ ছাড়া আমি আমার চোখে কিছু তাই না। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমেরিকাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে গুগলস অ্যাডভার্টাইজিং মার্কেটের বিশাল অংশ দখল করেছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এই কি বলে এই অ্যান্টি ট্রাস্টের মামলা হয়েছে গত 2 দিন আগে, পত্রিকা আছে। তো আমরা যে বারবার সিন্ডিকেশনের কথাগুলো বলতেছি, তো সিন্ডিকেশনের ব্যাপারে আমাদের কমিশন কি করে? মার্জার হচ্ছে, আমাদের পুঁজিবাজারে দেখা গেল কয়টা কোম্পানি একত্রিত হচ্ছে, একত্রিত করে তারা পেপারের সরবরাহের উপরে একক কর্তৃত্ব নিচ্ছে। এটাও তো এই অ্যান্টি কমিশনের আওতায় পড়ে। এখন কমিশন দুভাবে কাজ করতে পারে। একটা হচ্ছে যে কমিশন নিজের স্বইচ্ছা প্রণোদিত হয়ে এসব ট্রানজ্যাকশনগুলো, এগুলো মার্জার, অ্যাকুইজিশন, দখল বেদখল এগুলো নিয়ে অনুসন্ধান করে শাস্তি দিতে পারে। শাস্তিরও ওখানে প্রায় আইনে প্রেসক্রাইব করা আছে কি ধরনের শাস্তি দিতে পারে। ফৌজদারি মামলাও হতে পারে, জরিমানাও করতে পারে। তারপরে আরেকটা হচ্ছে পাবলিককেও যদি ক্ষতিগ্রস্ত হয় কোনো ট্রেড বডি বা কিছু, তারও কমিশনে মামলা করতে পারে। তো কমিশনের কার্যাবলীগুলি আমরা এখানে ভিডিওর সাথে দেব। আমি 9টা কার্যাবলী ওদের কমিশনের যে আইন আছে, আইন থেকে 9টা কার্যাবলী এখানে বলা আছে। তো অ্যানেক্সারটা অনেকে দেখবেন না, আমি এই যে কার্যাবলীগুলো পড়তেছি। ক লেখা আছে, বাজারের প্রতিযোগিতার ক্ষেত্রে বিরূপ প্রভাব বিস্তারকারী অনুশীলন সমূহকে নির্মূল করা, প্রতিযোগিতাকে উৎসাহিত করা, বাজার রাখা এবং ব্যবসা বাণিজ্যের স্বাধীনতাকে নিশ্চিত করা। তারপরে খ কোনো অভিযোগের ভিত্তিতে অথবা স্বপ্রণোদিতভাবে ব্যবসা প্রতিষ্ঠান সমূহের প্রতিযোগিতা বিরোধী সকল চুক্তি কর্তৃত্বময় অবস্থান ও অনুশীলন তদন্ত করা। গ প্রতিযোগিতা আইনের অধীনে অপরাধ তদন্ত পরিচালনা উহার ভিত্তিতে মামলা দায়ের ও পরিচালনা করা। ঘ জোটবদ্ধতা এবং জোটবদ্ধতার সংশ্লিষ্ট বিষয়াদি, জোটবদ্ধতার জন্য তদন্ত সম্পাদন সহ জোটবদ্ধতার শর্তাদি ও জোটবদ্ধতা অনুমোদন বা নামঞ্জুর সংক্রান্ত বিষয়াদি নির্ধারণ করা। ও প্রতিযোগিতা সংক্রান্ত বিধিমালা, নীতিমালা, দিক নির্দেশনাসমূহ, পরিপত্র, প্রশাসনিক নির্দেশনা প্রণয়ন ও বাস্তবায়নে সরকারকে পরামর্শ ও সহযোগিতা প্রদান করা। চ প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডের উন্নয়ন, প্রতিযোগিতা সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ প্রদানের জন্য উপযুক্ত মানদণ্ড নির্ধারণ করা। চ সমাজে বিভিন্ন শ্রেণীর লোকজনের মধ্যে প্রতিযোগিতার সম্পর্ক সার্বিক বিষয় প্রচার প্রকাশনার মাধ্যম ও অন্যান্য উপায়ে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা। জ সরকার কর্তৃক প্রেরিত প্রতিযোগিতা সংক্রান্ত যে কোনো বিষয়ে প্রতিপালন, অনুসরণ ও বিবেচনা করা। তারপরে ছ ভোক্তা অধিকার সংরক্ষণ বাস্তবায়নের বিষয়ে অন্য কোনো আইনের অধীনে গৃহীত ব্যবস্থা পর্যালোচনা করা। তো এগুলো যদি এইসব যদি কমিশনের কাজ হয়, তাহলে আমরা কমিশনের ভিজিবিলিটি তো দেখছি না।
বিজিবিটি দেখতে শুরুতে দেখা যাচ্ছে পাকিস্তানের সময় যেটা ছিল সেটাকে এনে এই IMF এর চাপে পড়ে একটা আইন পাশ করা হয়েছে, বাজেট দেওয়া হয়েছে, লোক দেওয়া হয়েছে, কিন্তু যে অবজেক্টিভের জন্য আমাদের দেশে অসম প্রতিযোগিতা, কার্টেল যেসব গুলো হচ্ছে এগুলোকে বন্ধ করা, নিরুৎসাহিত করার জন্য ভিজিবিলিটি আমরা কোনো কিছু দেখি নাই। তো দেখি নাই তো এখানে গেল। এখনকার পরিবর্তিত পরিস্থিতিতে আমার মনে হয় এখনকার যে কেয়ারটেকার গভর্নমেন্ট আছে, অন্তর্বর্তী সরকার আছে, এই সরকার এই কমিশনকে কাজে লাগাইতে পারে। এই যে কমিশনকে কাজে লাগাইয়া এখন আমাদের দেশে এই উৎপাদন এবং ডিস্ট্রিবিউশনে যেসব গোষ্ঠী প্রতিযোগিতাকে ব্যাহত করছে তাদেরকে আইনের আওতা আনা। আমি জানি না আপনারা কেউ দেখছেন কিনা বা এই ভিডিও যারা দেখছেন কিনা, এই কম্পিটিশন কমিশনের কোনো একটা উক্তি, কোনো একটা কর্মকাণ্ড, কোনো উহা আমরা দেখছেন কিনা। তো এটা আমাদের কম্পিটিশন কমিশনের উপরে মে 2022-এ ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে বোধহয় কাউকে দিয়ে একটা রিভিউ করেছিল, ভলেন্টারি রিভিউ অফ কম্পিটিশন ল অ্যান্ড পলিসি অফ বাংলাদেশ। এটাতে আমাদের এই কমিশনের আইনের মধ্যে কোথায় সীমাবদ্ধতা আছে, আরো কি করা উচিত, এগুলোর ব্যাপারে বিস্তারিত দেওয়া আছে। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমাদের দেশে যারা সাংবাদিক আছেন, বিশেষ করে যারা ইকোনমিক ফোরামে কাজ করেন, আপনারা এই কম্পিটিশন কমিশনের কাছে যান, আপনাদের হাতের কাছে ওদের অফিস, ওখানে গিয়ে ওরা কি কাজ করতেছে, ওদের আমাদের দেশে সিন্ডিকেশনগুলো ধরার ব্যাপারে, এই আইনটার বাস্তবায়ন ব্যাপারে আমরা কমিশনের কাছ থেকে তো ব্যাখ্যা বলবো না, তাদের প্ল্যান পরিকল্পনা এগুলো তো জানতে পারি, এগুলো জেনে জনগণকে জানাতে পারি। জনগণ এখানে ভুক্তভোগী হতে হতে জনগণের এখন তো উহু বলার ক্ষমতাও তো ছিল না, এখন উহু করছে, বাট উহু তো সমাধান না। সমাধানের জন্য সমাজে যারা এসব নিয়ে কার্টেল করেছেন, একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন বিভিন্ন সেক্টরে, এগুলো দেখাশোনা করা উচিত। এগুলো দেখাশোনা যদি না করে তাহলে একা কারো পক্ষে এই সাপ্লাই চেইন, উৎপাদন ব্যবস্থা এগুলোকে জনগণের জন্য সহনীয় পর্যায়ে আনতে পারবেন না। আমি যেটা মনে করি, এই কম্পিটিশন কমিশনটা বাণিজ্যিক মন্ত্রণালয়ের আন্ডারে আরো অনেকগুলো ডিপার্টমেন্ট আছে বা দপ্তর আছে, কি আমি পুরোপুরি টার্মগুলো জানি না। যেমন একটা আছে ভোক্তা অধিকার আইন। তো ভোক্তা অধিকার আইনের থেকে আমি ভোক্তা অধিকার আইনের ডিটেল জানি না। আমি যেটা মনে করি এটারে বাজারে গিয়ে কতক্ষণ হইচই করে চলে আসবে। একটা ভোক্তা অধিকার আইনের একজনের ইন্টারভিউ দেখতেছিলাম, উনি একটা চালের দোকানে বা চালের আড়তে গেছে, আড়তে গিয়ে ওরা জিজ্ঞাসা করতেছে এই চাল কবে কিনছেন, এই চাল কোথায় বানাইছে, বা ওখানে দানের দাম এত, উৎপাদন খরচ এত, ডিস্ট্রিবিউশন খরচ এত, তারপরে আপনারা এত বেশি দামে বিক্রি করছেন। ওই ভদ্রলোক বলছে যে এর মাঝখানে যে আরো যে কষ্ট আছে সেটা তো স্যার আপনি দিলেন না। তো মাঝখানের কষ্ট যেটা হলো চাঁদাবাজি। তো এখন ভোক্তা অধিকার, কম্পিটিশন কমিশন, এদের তারপরে এসেনশিয়াল প্রাইস একটা আছে, এসেনশিয়াল প্রাইস, বিশেষ করে ঔষধ আর কতগুলো জিনিস আছে এর মধ্যে, এগুলো সবগুলোই উদ্দেশ্য একটা, কেউ যেন সুপার প্রফিট করতে না পারে, কেউ যেন উৎপাদনের উপরে একচ্ছত্র মালিকানা নিতে না পারে, কেউ যেন কন্ট্রাক্টের ব্যাপারে একচ্ছত্র কর্তৃত্ব দিতে না পারে। এগুলো উৎপাদন এবং বিতরণ দুটোর উপরে। কেউ যদি বলে যে আমি এক্সকে বাংলাদেশে সারা দেশে আমার কোম্পানির ওষুধের ডিস্ট্রিবিউটর বানাইলে মোরা ছাড়া আর কেউ ওষুধ বিক্রি করবো না, এটা কম্পিটিশন কমিশনের আইনের দৃষ্টিতে এই ধরনের চুক্তি বাতিলযোগ্য। কেউ যদি এটা চ্যালেঞ্জ করে এটা হইতে পারবে না। মিল্কগেটে উৎপাদন হবে, মিল্কগেটের যে প্রাইস আছে সেই প্রাইসে তারা তাদের 2 জন 4 জন 5 জন 10 জন 20 জনের কাছে বিক্রি করবে, ওরা এটা কনজিউমার লেভেলে ডিস্ট্রিবিউশন করবে। এই যে কোম্পানিগুলোর এক্সক্লুসিভ ডিলারশিপ, এটা কম্পিটিশন কমিশনের অবজেক্টিভে এগুলো অপরাধ হিসেবে গণ্য হবে। তা আমি জানি না কয়টা চুক্তি কতগুলো এরা কমিশন রিভিউ করেছে। 2012 মানে 12 বছর হয়ে গেছে।
12 বছরে আমার মতো লোক, সমাজ সচেতন, রাজনীতি সমর্থন, ইকোসিস্টেমের সমর্থন লোক বাংলাদেশের কম্পিটিশন কমিশনের নামও শুনিনি। আমি বিদেশে অ্যান্টি ট্রাস্ট লর উপরে খোঁজখবর মাঝে মধ্যে টুকটাক নেই, ওগুলো দেখে আমার মনে প্রশ্ন রাখে আমাদের দেশে কেন এটা হচ্ছে না। এখন দেখা গেল যে আমাদের দেশে আছে, ওরা ঘুমাচ্ছে, ওনারা এমন ঘুম আসছে, ওনাদেরকে জাগানোর জন্য কে জাগাবে আমি ঠিক জানি না। তো এই ভিডিও যারা দেখছেন, যাদের নজরে আসবে আপনারা এটা শেয়ার করবেন। আমাদের পাবলিকের টাকা খরচ করে কমিশনে লোকজন আছে, তো ওদের কর্মকাণ্ডটা কি? ওরা যদি কর্মকাণ্ড করতে না পারে, যেমন দুদকের কথা বলা হচ্ছে, এখন দুদক এবং কম্পিটিশন কমিশন একজনের আরেকজনের পুরো পরিপূরক এটা আমি বলবো না। কম্পিটিশন কমিশনের কোনো কেস যদি তারা হাতে নেন, এটা নিয়ে তারা এটার ডিসপোজাল করতে গেলে দুদকেরও সাহায্য নিতে পারে। তো সরকারের অর্গান আছে অনেক, সে অর্গানগুলো যদি পরিষ্কারভাবে যদি কাজ না করে, কোঅর্ডিনেটেড ওয়েতে যদি কাজ না করে, তাহলে বাংলাদেশের সোনার বাংলা আমাদের কল্পনাতেই থেকে যাবে, কবির কথাতেই থেকে যাবে, আমরা কেউ এটার ফল দেখে যেতে পারবো না। তো কি বলবো, আমি ঠিক আজকে কয়দিন ধরে চিন্তা করছিলাম, এই যে কম্পিটিশন কমিশনের নির্লিপ্ততা জনগণের কাছে তুলে ধরি, বিশেষ করে আমাদের বাণিজ্যিক মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন, তারপরে আমাদের ব্যাংকিং খাতনা যিনি উপদেষ্টা আছেন, সবাই এই ব্যাপারে একটু খোঁজখবর নিয়ে এদেরকে একটু ঘুমের থেকে জাগাইয়া এদেরকে বলা, ভাই আপনারা করতেছেন তা কি করে সালাম এতগুলো ব্যাংক দখল করে? এটা তো এই লয়ের পুরোপুরি বিরোধী। তো তার নামে কি একটা মামলা হয়েছে, একটা অনুসন্ধান হয়েছে? কাজী ফার্মের নামে ডিমের সিন্ডিকেশনের কথা বলা হয়েছে, তো ভোক্তা অধিকার আইনের প্রভিশন কি আছে আমি জানি না, বাট বাংলাদেশ প্রযোজিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা ইনকোয়ারি হইতে পারে, ইনকোয়ারি হওয়ার পরে অত সচেতনতা তো আসবে। এখন যারা এসব করে তারা যদি বলে যে আমরা সব আইনের ঊর্ধ্বে, তাহলে দে শুড নট লিভ ইন বাংলাদেশ, দে শুড নট লিভ ইন বাংলাদেশ। তারা বাংলাদেশ এসে ইস্ট কোম্পানির মতো শোষণ করতে আসতেছে, এখান থেকে লাভ করে কেউ সিঙ্গাপুরে নেবে, কেউ মালয়েশিয়া নেবে, কেউ কানাডাটা নেবে। তো এটার জন্য তো বাংলাদেশ সৃষ্টি হয়নি। তো যাই হোক, আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন। আর এখানে যারা রিসার্চ করেন এসব ব্যাপারে, বিশেষ করে আমাদের ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটিতে যারা এগুলো পড়ান, আমি জানি না ল মিনিস্ট্রিতে কম্পিটিশন কমিশন পড়ানো হয় কিনা, এটা অনেকটা এসেনশিয়াল আইন, এগুলো বাস্তবধর্মী। এখন এই আইনের অধীনে মামলা হইলে এই মামলা পরিচালনা করবে কে? তো এটাও একটা বিষয়। তো এই জিনিসটা নিয়ে আলোচনা হোক, আলোচনার বেসিসে হয়তো আমরা একটা কাঙ্ক্ষিত অবজেক্টিভকে বুঝতে পারবো। ধন্যবাদ সবাইকে।